হ্যালো প্রিয় শিক্ষার্থীগণ, 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যে রসায়নের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, তো এই ভিডিওতে আমরা তারই সমাধান দেখাবো। তো রসায়নের যে প্রথম অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এটা দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের উপর দেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্টটা কি দিয়েছে চলুন একটু পড়ে নিই। পরমাণু রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা করবে। তারপর কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে। কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি বর্ণনা করতে পারবে। আউবাউ ও হুন্ড পলিবর্জন নীতি প্রয়োগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তো পরমাণু মডেল বর্ণনা করা কাজ যেগুলো দেওয়া আছে এগুলো আর কি। কতে বলছে যে পরমাণু মডেল বর্ণনা করা, কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করা, কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা, পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা করা। তো আমরা এবার সমাধানে চলে যাচ্ছি। বিষয় রসায়ন প্রথম, অ্যাসাইনমেন্ট নং প্রথম, সপ্তাহ প্রথম। তো শিরোনামটা যেটা হবে সেটা হচ্ছে পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস। এখানে আমরা বোর পরমাণু মডেলের যে গঠনটা আছে সেটা দেখতে পাচ্ছি চিত্রে। বোর পরমাণু মডেল। তো রাদারফোর্ডের প্রস্তাবিত মডেলের সীমাবদ্ধতা দূরকরণের জন্য 1913 খ্রিস্টাব্দে ড্যানিশ পদার্থবিদ নিলাস বোর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে হাইড্রোজেন পরমাণুর মডেল প্রস্তাব করেন। এই মডেল বোর একই সাথে পরমাণু গঠন এবং পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা করেন। বোর মডেলের স্বীকার্য হলো ইলেকট্রন শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব। পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে রয়েছে। এই কক্ষপথসমূহ নির্দিষ্ট পরিমাণ শক্তির সাথে সম্পর্কিত। এসব কক্ষপথকে শক্তিস্তর বলে। নিউক্লিয়াস হতে শুরু করে এই শক্তিস্তরসমূহ 1, 2, 3 অথবা ইংরেজি বড় হাতের অক্ষর KLM দ্বারা চিহ্নিত করা হয়। নিউক্লিয়াস হতে শক্তিস্তরসমূহের দূরত্ব যত বৃদ্ধি পায়, এদের শক্তিও তত বৃদ্ধি পায়। সুতরাং E1, E2, E3 যথাক্রমে KLM শক্তিস্তরের শক্তি হলে তাদের শক্তির ক্রম হবে E3 > E2 > E1। অর্থাৎ বহিস্থ শক্তিস্তরের শক্তির পরিমাণ অন্তঃস্থ শক্তিস্তরের শক্তি অপেক্ষা বেশি। এসব শক্তিস্তরকে অনুমোদিত কক্ষপথ বা স্থির কক্ষপথ বলে। এসব কক্ষপথে ইলেকট্রন আবর্তনের সময় কোনো শক্তির বিকিরণ শোষণ ঘটে না। 2 নম্বর যে ব্যাখ্যাটা দিয়েছে বা 2 নম্বর যে স্বীকার্যটা, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত। কোনো একটি অনুমোদিত কক্ষপথে স্থির কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ সর্বদা নির্দিষ্ট h/2π এর অখণ্ড গুণিতকের সমান। যদি একটা ইলেকট্রনের ভর m, বেগ v, ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বোরের মতবাদ অনুসারে mvr = h/2π এর গুণিতক হবে। শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, এটা বোরের 3 নম্বর স্বীকার্য। শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, পরমাণু কর্তৃক শক্তির বিকিরণ বা শোষণ ঘটে যখন কোনো ইলেকট্রন একটি শক্তিস্তর থেকে অন্য কোনো শক্তিস্তরে লাফিয়ে গমন করে। এ বিকিরিত শক্তির পরিমাণ প্লাঙ্কের সমীকরণ দ্বারা নির্ণয় করা যায়। তো প্লাঙ্কের সমীকরণটা আমরা এখান থেকে পাচ্ছি del = h nu। তো এটুকু পরেরটুকু লিখে নিতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো এই সীমাবদ্ধতাগুলো আমরা এখানে তুলে ধরেছি। তো বোর পরমাণু মডেলে একটি ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন আয়নসমূহ ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করা যায় না। ভারী পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোর কক্ষপথ উপবৃত্তাকার হওয়া স্বাভাবিক, কিন্তু এবারের পরমাণু মডেলে এই কক্ষপথগুলো বৃত্তাকার ধরা হয়েছে। উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে
ধাপান্তরের সময় বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি রেখা দেখা যায়, কিন্তু ক্ষমতাসম্পন্ন বর্ণালী মাপক যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করলে দেখা যায় একটি বর্ণালী রেখা পরিবর্তে একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালী রেখা পাওয়া যায়। বোরের মডেল অনুসারে এই সূক্ষ্ম বর্ণালীর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে জিম্যান প্রভাব বলে। আবার পরমাণুতে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে স্টক প্রভাব বলে। এই মডেলে জিম্যান প্রভাব ও স্টক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। বোরের পরমাণু মডেল হাইজেনবার্গ 5 নম্বরে বলছে যে বোরের পরমাণু মডেল হাইজেনবার্গ এর অনিষ্টার নীতির পরিপন্থী। হাইজেনবার্গ এর নীতি অনুসারে পরমাণুতে একটি ইলেকট্রন অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। এখানে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম উভয় বিবেচনা করা হয়, কিন্তু বোর ইলেকট্রনকে শুধু কণা রূপে গণ্য করায় তার মতে একই সময়ে ইলেকট্রনের অবস্থান ভরবেগ নির্ণয় করা সম্ভব। পরমাণুর প্রকৃত কাঠামো ত্রিমাত্রিক, কিন্তু এবারের মতবাদ অনুসারে পরমাণুর কাঠামো হলো দ্বিমাত্রিক। বোর পরমাণু মডেল থেকে বর্ণালী রেখার তীব্র ব্যাখ্যা করা যায় না। বোর পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr=2π এর সঠিক কারণ ব্যাখ্যা করা হয়নি। কোয়ান্টাম সংখ্যা খ নম্বরে হচ্ছিল যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত যে প্রশ্নটা ছিল, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা আগে লিখে নিতে হবে। তারপরে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কাকে বলছি? নিউক্লিয়াসের চারদিকে কোনো শক্তিস্তর বা কক্ষপথে ইলেকট্রন আবর্তিত হয়, তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে n দ্বারা সূচিত করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা, পরমাণু ইলেকট্রনের আবর্তনের প্রধান শক্তিস্তরে এক বা একাধিক উপশক্তি স্তর থাকে। কোনো ইলেকট্রন প্রধান শক্তিস্তরের কোন উপশক্তি স্তরে আবর্তিত হয় তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকেই আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, একই শক্তি বিশিষ্ট কিছু অরবিটালে চৌম্বক এর ক্ষেত্রে ইলেকট্রনের শক্তির ভিন্নতা লক্ষ্য করা যায়, এটা হচ্ছে জিম্যান প্রভাব বলে। অরবিটালের ওরিয়েন্টেশনে ত্রিমাত্রিক বিন্যাসের কারণে এই প্রভাব দেখা যায়। ইলেকট্রনের অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাসের কারণে যে কোয়ান্টাম সংখ্যা হয় সেটাই হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, একে m দ্বারা প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন নিজ অক্ষের ওপর ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। নিজ অক্ষের সাপেক্ষে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশনাকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলি। এই সংখ্যাকে আমরা s দ্বারা প্রকাশ করে থাকি। গ নম্বর প্রশ্নে বলছিল যে n এর মান 3 হলে উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করে দেখাও। তো n এর মান যদি 3 হয় তাহলে আমরা l এর মান পাবো হচ্ছে 0, 1, 2। সেক্ষেত্রে অরবিটাল হবে 3s, 3p, 3d। তাহলে l এর মান হবে l = 0, m = 0। আর এখানে হচ্ছে 3p এর ক্ষেত্রে এগুলো পাচ্ছি, 3d এর ক্ষেত্রে এগুলো পাচ্ছি। ঘ নম্বর প্রশ্নে বলছিল যে আপ-বাউন্ড নীতি কাকে বলে? তো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাওয়াকেই আমরা হচ্ছে আপ-বাউন্ড নীতি বলে থাকি। আর এখানে হচ্ছে কুন্ডের নিয়ম, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বিজোড় অবস্থায় থাকতে পারে। এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে। এখানে হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখানোর কথা বলা হয়েছিল। তো এই ছিল রসায়নের অ্যাসাইনমেন্টের সমাধান। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের কমেন্ট বক্সে জানানোর জন্য বলা হচ্ছে। তো ধন্যবাদ।